জায়গাটায় মনে হচ্ছে আমরা সেই পুরনো যুগে যেন ফিরে গেছি। ভেবে দেখো, জাস্ট ইমাজিন করো যে সেই রাত্রিবেলায় মশালের আলো জ্বলছে, জমিদার বাবু রয়েছেন, পাইক বরকন্দাজ রয়েছে, পুজো হচ্ছে, ঢাক বাজছে, একটা অদ্ভুত ফিলিংস। আজ থেকে 250-300 বছর আগে এই অঞ্চল ছিল দুর্গম ও দুর্ভেদ্য জঙ্গল। নরোত্তম সিংহ এই অঞ্চলের জমিদারি কিনে প্রথমে বসতবাড়ি ও তারপর লক্ষ্মী জনার্দন মন্দির নির্মাণ করেন। লক্ষ্মী জনার্দন মন্দিরের পিছনে নরোত্তম সিংহ প্রতিষ্ঠিত জমিদার বাড়িটি 4 মহলা। পরবর্তীকালে আশেপাশে আরও কয়েকটি জমিদার বাড়ি সম্প্রসারিত হয়। বর্তমানে জীর্ণ জমিদার বাড়িগুলি সংস্কার করে বর্তমান জমিদার বাড়ির সদস্যরা বসবাস করছেন। জমিদার নরোত্তম সিংহ প্রতিষ্ঠিত 4 মহলা জমিদার বাড়ি বর্তমানে জীর্ণ ও সংকটজনক। বাড়ির ছাদে আলসে, কার্নিশে আগাছা ও গাছে ভর্তি। সিংহবাড়ির পরবর্তী জমিদার রামকৃষ্ণ সিংহ ও চন্দ্রলাল সিংহকে হুগলি ম্যাজিস্ট্রেট ও কাছারি 11 টাকা রাজস্ব অনাদায়ে হুমকি চিঠি পাঠিয়েছিল। সিংহবাড়ি মেমারির কাছে দেবীপুর গ্রামে। বাড়ির সামনেই দেখো রয়েছে সিংহ। এটা এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা গোটাটা হচ্ছে জমিদার বাড়িরই এলাকা, সিংহ জমিদার বাড়িরই এলাকা। দিদি বললেন যেটা। আর এটা হচ্ছে স্কুল, দেবীপুর আদর্শ হাই স্কুল। স্থাপত হচ্ছে 1929 সালে। এখানে দুর্গাপুজো হতো। আচ্ছা, বিভিন্ন ক্লাসের ছবি দেওয়া রয়েছে। এদিকেও স্কুল বিল্ডিং। আচ্ছা, এটা স্কুলে যাতায়াতের রাস্তার এই ছাদ একটা অদ্ভুত একটা, হ্যাঁ স্কুলেরই। আচ্ছা, নিচেটা এমনি রাস্তা। আচ্ছা আচ্ছা, আমরা ঘুরে বেড়াচ্ছি দেবীপুর গ্রামের রাস্তায়। সামনেই রয়েছে জমিদার বাড়ির একটা অংশ, স্কুল বিল্ডিং, আর সামনেই রয়েছে জমিদার বাড়ি। এইটা হচ্ছে জমিদার বাড়ির আগেকার ঝুল বারান্দা। কাঠ নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। এটা বসার জায়গা বা কিছু ছিল এখানটায়। হ্যাঁ, এক প্রকার ব্যালকনি ছিল। আচ্ছা, এটা সেই পুরোনো পাঁচিলটা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো কোনো কনস্ট্রাকশন ছিল? অবশ্যই ছিল। হ্যাঁ, এই অংশটাই আছে। জমিদার বাড়ির পুকুর, ওইখানে একটি ঘাট, আচ্ছা এইখানেও একটি ঘাট, এখানে বসে রয়েছে সব। আচ্ছা, এইদিকেও একটা ঘাট দেখছি, একটা ঘাট, এদিকে একটা ঘাট, দুটো ঘাট। ওটা বাড়ি থেকে ঘাট, কোনো বাড়ির। আর এটা হচ্ছে 3 নম্বর ঘাট। তবে এটাও কিন্তু মানে বাড়ির মধ্যেকার পুকুর, অরিজিনাল সিংহের পুকুর বাগান। আবার আরেকটা পুকুর ঘাটের পাঁচিলেও দেখো কুলুঙ্গি রয়েছে, মানে যাতে আলো লাগানো থাকতো রাত্রিবেলায়, যাতে পুকুর ঘাটে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছন দিকটা, আজকে প্রায় ভগ্ন দশা। এটা আগেকার দিনের চিলেকোটা, এটা চিলেকোটার ছাদ। এক সময় ছাদে ওঠা যেত হয়তো, ছাদে উঠলাম। মোটামুটি গ্রামটা তোমার এখান থেকে দেখা যাবে। 360 ডিগ্রি ভিউ দিচ্ছি দেখো।
এইখান থেকে পুরনো জমিদার বাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে, যেটা বর্তমানে ভগ্নপ্রায়। কি পেটানো দরজা বলেন? এটা গুল পেটানো দরজা বলে। কুল পেটানো দরজা, গুল পেটানো দরজা মানে দস্যুরা যদি কোনো সময় আক্রমণ করতো, আগে তো বর্গী হানা ছিল, তাহলে সেই তখন তাদের হাত থেকে বাঁচার জন্য যে গুল পেটানো দরজা, এই দরজা তারা লাগিয়ে দিত এবং তারা কুড়ুল নিয়ে ছেনি হাতে নিয়ে কোনো কিছু করতে গেলে তারা দরজা কিছু ভাঙতে পারবে না। এগুলোকে বলে চাপা কপাট বলে। আচ্ছা, এগুলোকে বলা হয় চাপা কপাট। এই এক জমিদার বাড়ির এইটা একটা বড় নিদর্শন, কিন্তু এই জিনিস এখনকার দিনে পাওয়া যাবে না। টোটালটা হচ্ছে শাল সেগুন কাঠের তৈরি, একটা জানলার সাথে আর একটা দরজার সাথে পুরোটা কিন্তু মিলমিলাপ আছে। একটা দরজা এখানে লেগে গেলে আপনারা বলবেন যে এখন বলছে যে তাহলে আরেকটা জানলা লেগে যাচ্ছে। আমাদের যেটা স্কুল হয়েছে সেই স্কুলের ওখানে ছিল একটা ঘরের দরজা লেগে গেলে আর একটা অন্য ঘরের জানলাটা লেগে যেত, কেন একটা কাঠের সাথে মিলমিলাপ ছিল। এটা নিজের চোখে না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না, ভাববে এটা ভৌতিক কথা, কোনো ভাঁওতাবাজি কথা। কিন্তু আমরা নিজে আজকে আমরা বড় হয়েছি, আমরা নিজেরা দেখেছি, আমরা নিজেরা দরজাটাকে মানে লাগতে দেখেছি, অন্য ঘরের জানলা দেখেছি লেগে গেছে। এটা আমরা নিজেরা ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু আমরা নিজেরা এটাকে জাস্ট আমরা মানে দেখেছেন, পরীক্ষা করে আমরা দেখেছি, তাতে কিন্তু আমরা সেটা সাকসেস পেয়েছি। বাড়ির জল নিকাশির পাইপটা দেখো, একটু অদ্ভুত। দেখো, এটা যে জল নিকাশি, এগুলোকে স্পাউট বলে, কিন্তু এগুলো হচ্ছে তোমার মাটি পুড়িয়ে তৈরি করা। এই জিনিস কিন্তু দেখতে পাবে না, এই যে আগেকার দিনের সম্পদ। হ্যাঁ, আলাদাভাবে তৈরি। এগুলো কি আপনাদের এখানকার কুমোরা তৈরি করতো? আচ্ছা, এখানে স্থানীয় কুমোরাই তৈরি করতেন। অপূর্ব জিনিসটা দেখো। আর এটা বোধহয় একটা সময় একটাই বাড়ি ছিল, এখন গার্ড পড়ে গেছে বিভিন্ন এতে, বাড়ির ছাদ সব আলাদা, সব এখন সব আলাদা আলাদা হয়েছে। না, ওইটা বোধহয় আর একটা বাড়ি, ওইটা আর একটা বাড়ি, ওটা বোধহয় আদি বাড়ি নাকি আপনাদের? এটা আর একটা বাড়ি। সাদা অংশটা যেটা ডিমটা ফাটালে আমরা কুসুমটার যে সাদা লিকুইডটা পাই, সেই লিকুইডের সাথে ঘুটিং ছাই পুড়িয়ে এইটাকে আমাদের প্লাস্টার প্যারিস করে করা। হাত পিছলে যাবে, সাবান জল দিয়ে আমরা যখন পরিষ্কার করি মনে হয় যেন এই বাড়িটা এখন নতুন করা হয়েছে। এইটা একটা বিশাল বড় নিদর্শন, কিন্তু বিরাট কাজের কিন্তু এটা। এগুলো দেখো, আগেকার দিনে যাতে মহিলাদের দেখতে না পায় সেই জন্য উঁচু পাঁচিল তোলা ছাদে। এটা কমহলা বাড়ি, দুমহলা বাড়ি। আচ্ছা, তাহলে ওই পাশেরটা যেটা দিয়ে এলাম, এই যে ওই দিকটা, আচ্ছা এটা একটাই বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই বাড়ি ওই বাড়িটা যেটা রয়েছে ওটা 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 দুমহলা, আর পাশেটা 3 মহলা। আর সবচেয়ে পুরনো বাড়ি তাহলে এটা পুরনো বাড়ি, এটা 4 মহলা। এই যে যারা করেছে তাদের আঙুলগুলো কেটে দিয়েছে। কি বলেন? মানে শাল সেগুনের পরিবর্গা, আর যে নকশাগুলো যারা করে দিয়েছে, এইখানে নকশাগুলো, এই যে নকশাগুলো, এটা বাইরে থেকে মিস্ত্রি নিয়ে এসে করা, কিন্তু তাদের আঙুলগুলোকে কেটে দেওয়া হয়েছিল। তারা যেন এই নিদর্শন আর যেন অন্য কোনো জায়গায় যেন তারা না কিন্তু করতে পারে। আচ্ছা, তাদেরকে অর্থ ভরে দেওয়া হয়েছিল, তারা যেন 10 পুরুষ বসে খেতে পারে। ঠিক আছে, তারা যেন 10 পুরুষ বসে খেতে পারে, তাদেরকে অর্থ সব ভরে দেওয়া হয়েছিল, কিন্তু এই জিনিস নিদর্শন যেন তারা আর অন্য যেন কোথাও কিছু না করতে পারে। আমরা রয়েছি জমিদার বাড়ির ছাদের ওপর। এইটা হচ্ছে পুরনো ছাদে। দেখো, আজকে প্রায় ভগ্নপ্রায় অবস্থা, গাছ গজিয়ে গেছে, গাছে পুরো একদম ঢাকা পড়ে গেছে। কিন্তু এইগুলোকে যদি একটু সংস্কার করা যেত তা হেরিটেজ হয়ে যেত। পরিষ্কার করা তো মানুষ যদি বসবাস করতো, বহু মানুষ আসেন, কিন্তু যেদিকে স্কুল এদিকে ঠাকুরবাড়ি যেটা তোমাদেরকে দেখালাম। আমরা দাঁড়িয়ে রয়েছি এরকম চিলেগোড়ার ছাদে। এইটা হচ্ছে সিঁড়ি, এখন ঘেরা, বুঝতে পারছো জায়গাটা, এটা দিয়ে বেরিয়ে এলাম। এই আর একটা চিলেগোটা, এটা তোমাদের তখন উঠে দেখালাম। জমিদার বাড়ির ইতিহাস বলতে হচ্ছে আমার দাদু বা পূর্বপুরুষের চরণে প্রণাম, ঠাকুরের চরণে প্রণাম। ওনাদের কাছ থেকে যেটুকুনি আমার শোনা, এটা হচ্ছে জমিদার পরিবার।
পরিবার, বর্ধমানের মহাতাপ যে বংশ আছেন সেই এখানকারই এক ভদ্রমহিলার ওই পরিবারে বিয়ে থা হয়েছে। তা এটা হচ্ছে কি আমাদের আদি ছিল ইউপির মুঙ্গের, সেখান থেকে সব কিছু ঘি আসতো, তারপর আপনার এই আসবাবপত্র বাড়ির যেসব তৈরি সেই সব জিনিসপত্র আসতো। আর এটা সম্পূর্ণ হচ্ছে জমিদারি এস্টেট। এবার তার আমার পূর্বপুরুষ যারা আছেন ঈশ্বর বনাইলাল সিং আছেন, তারপর আরও যারা প্রমুখ যারা সব স্মরণীয় ব্যক্তি ওনারা সবাই আছেন, সবার নাম তো আমি ব্যক্ত করতে পারছি না। তা ওনারা সেইভাবে নিয়ে এই জমিদার বংশকে প্রতিষ্ঠা করেছেন। তারপর গঙ্গা জল গঙ্গা মাটি দিয়ে আমাদের শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউর মন্দির নির্মাণ করা হয়েছে। কানলার গঙ্গা বক্ষর ওখান থেকে গঙ্গা মাটি গঙ্গা জল নিয়ে এসে এই মন্দির আমাদের নির্মাণ করা হয়েছে। এবার তারপর পরস্পর আপনার পুরনো পূর্বপুরুষরা সেইভাবে সব জেনারেশন হয়ে হয়ে আমাদের সেইভাবে এখানে জমিদার বংশ প্রতিষ্ঠিত হয়েছে। এবার সব নানান রকম কাজকর্ম চাকরিজীবীর ইয়েতে বাড়ির সবাই বংশের পূর্বপুরুষরা মারা গেছেন, তাদের ছেলে পুলে এদিক ওদিক সব কাজ শরিক বেড়ে গেছে আপনাদের, শরিক একটার পর একটা শরিক হয়েছে, একটার পর একটা শরিক। এইগুলো কি সব আপনাদেরই মানে শরিকই জায়গা? এগুলো এই যে ধরুন সামনে কনস্ট্রাকশনটা রয়েছে, আপনার পেছন দিকে যে কনস্ট্রাকশন রয়েছে বা এই দিকগুলো রয়েছে, এগুলো সব আপনাদের সিংহ পরিবারেরই? আমাদের টোটালটাই সিংহ পরিবার জমিদার পরিবারের, আমাদের সব নানান রকম শরিকি এটা ভাগ হয়ে গেছে, শরিকি আমাদের ভাগ হয়ে গেছে। আমাদের টোটালটাই হচ্ছে এটা জমিদার পরিবার সিংহ পরিবার। আপনাদের পরিবারে আপনার শুনেছিলাম যে আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি একটা চিঠি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই চিঠি কি এখনো আছে? সেই চিঠি কোথায় আছে আমি বলতে পারছি না, আমার স্বর্গীয় পূর্বপুরুষরা জানেন। যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমার বাবা সেই জিনিসটা আজকে ব্যক্ত করে দিতে পারতেন। কারণ আমার যেটুকুনি আমার তাদের কাছ থেকে শোনা, যেহেতু আমার বাবা হঠাৎ মারা গেলেন, বাবা থাকলে আরও জায়গাটা বলতে পারতেন। বাবার মুখে শুনেছি, আমার দাদু যখন জীবিত ছিলেন তার মুখ থেকে আমি শুনেছি, যেটুকুনি শুনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে দেওয়ানি লাভের যখন হয় তারা তাদের কাছ থেকে এই জমিদার ফ্যামিলি জায়গা তারা কিনে নেয়। আর এইখানে যে রানী রাসমণির যিনি গঙ্গাধর কবরেজ মহাশয় ছিলেন তারই হচ্ছে এই পাশের গ্রাম হলো চৌপির গ্রাম। এই চৌপির গ্রামে সেটা কোন দিকে? এই যে গ্রাম, আচ্ছা এইদিকে সোজা, এইদিকে দেখাই দাদা যেটা বললেন, এইদিকে সোজা সোজা যে গ্রামটা, সোজা যে গ্রামটা ওইটা হচ্ছে চৌপিরা গ্রাম। আচ্ছা, রানী রাসমণির কবরেজ ছিলেন আপনার গঙ্গাধর কবরেজ মহাশয়, রানী রাসমণির কবরেজ ছিলেন গঙ্গাধর কবরেজ মহাশয়। ঠিক আছে, তা আমার যেটুকুনি শোনা রানী রাসমণির অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, তা তখন সাহেবরা অনেকজনা ট্রিটমেন্ট করেছিলেন, তা ওনাকে সুস্থ করতে পারেননি। তা তখন এই গঙ্গাধর কবরেজ মহাশয় গিয়েছিলেন তার বাড়িতে, তাকে নিয়ে গিয়েছিল, দিয়ে তার যেটা আমার পূর্বপুরুষের মুখের শোনা যে তার নাকের ভেতর একটা মানে লোম সেইটা পেটের ভেতর গিয়েছিল, তা যা খাচ্ছিল ওনার বমি হয়ে যাচ্ছিল, কোনো কিছুতেই উনি সুস্থ হচ্ছিলেন না। তখন এই গঙ্গাধর কবরেজ মহাশয় ট্রিটমেন্ট করেছিলেন, তা ট্রিটমেন্ট করে ওনাকে সুস্থ করেছিলেন। দিয়ে তখন রানী রাসমণি বলতে চেয়েছিলেন যে আপনাকে কি দিতে হবে, তাই এক পাঞ্জায় যতটা এরিয়া হয় ততটা রানীমা কিন্তু সেইটা লিখে দিয়েছিলেন। সেই সাহেব তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলছিল সেই সময়, তখন এক পাঞ্জায় তারই সেই বংশধররা এখন গ্রামে কিছু আছে, তার পুরনো ভিটে পড়ে রয়েছে। কবিরাজ মহাশয়ের ভিটে, কবিরাজ মহাশয়। আচ্ছা, কত দূর এখান থেকে গ্রামটা, কতটা দূর? ওই যে গ্রামটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে ট্র্যাক্টর বেরিয়ে যেটা, ট্র্যাক্টর বেরোনোর পর ওই যে লোকজন যাচ্ছে, হ্যাঁ, সুজা গিয়ে ওই যে একটা সাদা ঘরের মতো এই দুটো দেখা যাচ্ছে, ওইটা গ্রাম। বাঁ দিক এই ডান দিক, এইটা হচ্ছে টোটালটা আপনার হচ্ছে গঙ্গাধর কবরেজ মহাশয় গ্রাম। তার জমি জায়গায় বা সব নানান রকম লোক। এই যে পুকুরটা রয়েছে এটা কি সিংহ পুকুর? না, এটা হচ্ছে মোড়ল পুকুর। এই সিংহ বাড়িরই হচ্ছে সাইডে এই সিংহ পুকুর, এই সিংহদেরই জমিদারদের পুকুর। এই পুকুরটার নাম কি? এটা হচ্ছে সাইরে, এটা হচ্ছে সাইরে পুকুর, ওটা হচ্ছে মোড়ল পুকুর, ওটা হচ্ছে কানারি পুকুর, এটা হচ্ছে কমলদা পুকুর। আচ্ছা, এদিকেও পুকুর আছে, যেটা আছে কমলদা পুকুর। আচ্ছা, এটা হচ্ছে আপনার কমলদা পুকুর। ঠিক আছে, তা আপনার এই জমিদার বাবুদেরই তারা সব প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রতিষ্ঠা করা এই সব পুকুর। এবার পুকুরের রক্ষণাবেক্ষণ চলছে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে রাজকুমার সিং।
আমি হচ্ছি ওই পূর্বপুরুষের পর থেকে জেনারেশন বাই জেনারেশনে সব বংশধরদের হয়ে হয়ে আমি এখন সপ্তম পুরুষের পর ইয়েতে আমি আপনি সপ্তম পড়েছি। পুরুষ পেরিয়ে গেছি আমি, না অষ্টম পুরুষ? হ্যাঁ ওইগুলো সব হয়ে গেছে। কেমন লাগলো দেবীপুর জমিদার বাড়ি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।